বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাষ্ট্র ক্ষমতার চাকা ঘুরে যায় অন্যদিকে। সেই দিনই রাষ্ট্রপতির আসনে বসেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। মাত্র ৮১ দিনের জন্য হলেও তাঁর শাসনকাল রয়ে গেছে বিতর্কিত আর রহস্যে ঘেরা। ১৫ই আগস্টের ভোরে রক্তাক্ত হত্যাযজ্ঞের কয়েক ঘণ্টার মধ্যেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন খন্দকার মোশতাক আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তাআলা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। শেখ মুজিবের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য মোশতাক তখন খুনি সেনা অফিসারদের সহযোগিতায় বঙ্গভবনে প্রবেশ করে ক্ষমতা দখল করেন। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির সূর্য সন্তান আখ্যা দেন এবং দ্রুতই প্রশাসন ও সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন শুরু করেন। নীতি ও সিদ্ধান্তের মোড় ঘোরানো। গবেষক মহিউদ্দিন আহমেদের মতে মোশতাক ছিলেন অনেকটা শিখণ্ডী চরিত্র। খুনিচক্র তাকে ক্ষমতায় বসালেও তিনি কিছু মৌলিক পরিবর্তন আনতে উদ্যোগী হন। যেমন বাকশাল ব্যবস্থা বাতিল করে বহুদলীয় রাজনীতির সুযোগ তৈরি করেন। বন্ধ থাকা কিছু সংবাদপত্র আবারও চালু করা হয়। ব্যক্তিগত পুঁজির সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করেন এবং বেসরকারীকরণের চেষ্টা শুরু করেন। তবে একই সাথে তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে ধামাচাপা পড়ে থাকা সাম্প্রদায়িক আবহকে উস্কে দেন এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাতে শুরু করেন। স্লোগান ও রাষ্ট্রীয় প্রতীকের পরিবর্তন। খন্দকার মোশতাকের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল জাতীয় স্লোগান পরিবর্তন। তিনি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ প্রচলন করেন। বাংলাদেশ বেতারের নামও পরিবর্তন করে রাখা হয় রেডিও বাংলাদেশ। এমনকি তার পোশাক আচকান ও শেরওয়ানিকে রাষ্ট্রীয় পোশাক করা হয় এবং তার মাথার টুপিকেও জাতীয় টুপি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সামরিক আইন ও ক্ষমতা কক্ষিগত করা। ২০ আগস্ট তিনি সামরিক আইন জারি করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। একই সাথে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করেন। মন্ত্রিসভা ছিল ১২ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর সমন্বয়, তবে কার্যত সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেন। পাকিস্তান ছিল প্রথম দেশ যে তার সরকারকে স্বীকৃতি দেয়। দমননীতি ও গ্রেপ্তার অভিযান। ক্ষমতায় এসেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দমন অভিযান শুরু করেন তিনি। যারা তাঁর মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকৃতি জানান তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান সহ জাতীয় ৪ নেতাকে বন্দী করেন। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া গ্রেপ্তার অভিযানে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের কর্মীদের টার্গেট করা হয়। ইনডেমনিটি অধ্যাদেশ। ২৬শে সেপ্টেম্বর মোশতাক জারি করেন ইনডেমনিটি অধ্যাদেশ। এর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে জিয়াউর রহমান ক্ষমতায় এলে সংসদে তা আইন হিসাবে অনুমোদন পায় এবং ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। ফলে ২ দশকেরও বেশি সময় ধরে হত্যাকারীরা বিচার এড়িয়ে যায়। জেল হত্যা। ৩রা নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের আরেক কালো দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। তৎকালীন জেল সুপার আমিনুর রহমান সাক্ষ্য দিয়েছেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা অভ্যুত্থানে মোশতাক ক্ষমতাচ্যুত হয়। পতন। মাত্র ৮১ দিনের মাথায় ক্ষমতা হারান খন্দকার মোশতাক আহমেদ। ৬ নভেম্বর তিনি গ্রেপ্তার হন, তবে পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি মুক্তি পান। তার স্বল্প সময়ের শাসনকাল বাংলাদেশের রাজনীতিতে এক অন্ধকার পথ নিয়ে আসে, যেখানে বঙ্গবন্ধুর হত্যাকারীরা পুরস্কৃত হয়, স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় মাথাচাড়া দেয় এবং গণতন্ত্রকে সামরিক শাসনের নিচে ঠেলে দেওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাযজ্ঞ এবং খন্দকার মোশতাক আহমেদের ৮১ দিনের শাসন বাংলাদেশের ইতিহাসে গভীর ক্ষতের জন্ম দিয়েছে। গবেষকরা বলেন, যদি তাঁর শাসন আরও দীর্ঘায়িত হতো তাহলে স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক ধারা আরও বড় ধাক্কা খেত। আজও সেই ক্ষত ইতিহাসের বুকে অমোচনীয় দাগ হয়ে আছে।